সিংগাইরে এই মৌসুম ধান ঘরে তুলবার, তাই মন্দ হাওয়া কপালে ভাঁজ পড়ার কারণ। প্রথমে কৃষকের ঘরে, পরে দেশের গড়। মৌসুম ফুরোবার আগে মোহাম্মদ হোসেনের হিসেব মেলে না। তাতে ছোট মেয়েটির এসএসসি পরীক্ষায় এবার বসা হলো না। আমি দুটো মেয়ে বিয়ে দিয়েছি, আর একটা মেয়ে আছে আমার বিয়ে হচ্ছে। এবার তো পরীক্ষা হয়ে গেল, তো পরীক্ষা দিতে পারবে না? এবার সব পরীক্ষা দিতে পারবে। পড়াশোনা করানোর ইচ্ছা আছে? এখন টাকা নাই, আর পড়ামো কেমনে? বেড়েছে সারের দাম, সেচেও এবার পানি লেগেছে বেশি। কৃষকের ঘামের দাম বাদ দিয়েও এবার ধানের দাম পরের বীজতলা তৈরির উপযোগ সৃষ্টিতে ব্যর্থ। শহরে মানবসৃষ্ট উষ্ণতায় এবার বৃষ্টির হাহাকার লাগলেও এই মুহূর্তে তাই উল্টো প্রার্থনা কৃষকদের। আগে অবস্থা ছিল ভালো, আমি গত বছর আমি লাভবান করে আমি করছি, বাড়িতে ঘর দিছি, গরুর ঘর দিছি, এখানে আমি সব কৃষিকাজ করে লাভবান করে আমি ঘর দিছি। এবছর কিন্তু এই বছর আমি ধরা খাইছি, এবছর আমি 40,000 টাকার মতো ধরা খাইছি। আচ্ছা, এটা কি শুধু মানে খরচের কারণে খরচ বেড়েছে? না, এগুলো খরচের কারণে, খরচের কারণে এগুলো। আমি যে বছর যে আবাদটা করছি সেই আবাদের হিসাবটা আমার কাছে আলাদা। নিজের খরচ সামলে সঞ্চিত অর্থ থেকে মানুষ বিনিয়োগ করতে উদ্বুদ্ধ হন। ব্যক্তি মালিকানায় পল্লী অঞ্চলে এভাবেই গড়ে ওঠে ছোট ছোট উদ্যোগ। আগামী বছর যদি আমি এই 1 লক্ষ টাকা ইনভেস্ট করে যদি আমার 50,000 টাকা লাভ হয়, তাহলে আমি 1.5 লক্ষ টাকা আপনার ইনভেস্ট করতে পারবো। ওই জিনিসটা হয় না, ওই আমার ওই আগের ইনভেস্টের টাকাটাই রয়ে যায়, বুঝছেন, আয় হয় না। মানিকনগর ছাড়িয়ে এসে সিংগাইরে ঢুকলে সাতুক্ষীরা। 5 বছর হলো আব্দুল আলিমের জুতোর কারখানার বয়স। কিন্তু গত 2 বছরে মূল্যস্ফীতির চাপে কাঁচামাল, বিদ্যুৎ খরচ, কারখানা খরচ, কর্মচারীদের বেতন, পরিবহনের খরচ বেড়েছে 40%। এই মাসে অর্ডার হয়েছে ধরেন আপনার 10 ডজন। গত বছর হয়েছিল এই সময় আপনার অর্ডার দিচ্ছে হলো আপনার 30 ডজন। তো গত তুলনায় এই বছর কি আপনার কম হয়েছে না অর্ডার? আগামী বছর ভালো হতে পারে, খারাপ হতে পারে, এটা তো আর বলা যাবে না। কিন্তু তারপর আপনার যদি বাজেটে বেশি থাকে, তো বাজেট ওই অনুযায়ী করুম, আর যদি না পারি উঠাই দেবো, তাছাড়া তো আর কিছু করা যাবে না। আমদানি নির্ভর খাদ্যপণ্য ছাড়াও দেশে উৎপাদিত খাদ্যের দাম হয়েছে চড়া। মজুরি মূল্যের সেখানে খুব বেশি উন্নতি না হলেও পোলট্রি পণ্যের দাম বাড়ায় প্রভাব পড়েছে মুরগি ও মাছের বাজারে। সেখানেও দাম পোষাতে না পেরে অনেকে ব্যবসা বন্ধ করেছেন। সম্প্রতি বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের গবেষণায় উল্লেখ করা হয়, ডিসেম্বরে খাদ্যে মূল্যস্ফীতি সামগ্রিক ছিল 12%। যে হারে মূল্যস্ফীতি বেড়েছে সে হারে বাড়েনি মজুরি। তার মানে যে রিয়েল ইনকাম আমাদের কমে যাচ্ছে আর কি। আপনি ধরেন, আমি যদি কৃষি মজুরির কথা বলি আর কি, 2 বছর আগে একজন কৃষি মজুরি যে মজুরি পেত সেটা যে কয়েক কেজি চাল কিনতে পারত, অথবা তার অন্য পণ্য সামগ্রী সিপিআই দিয়ে যদি আমরা তুলনা করি, সব কিছু মিলে তার বাস্কেটে যে পরিমাণ কিনতে পারতো, আজকে সেই পরিমাণ কিনতে পারছে না, তার সাথে কম পরিমাণ কিনতে পারছে আর কি। কিন্তু আমি যেটা বলছি যে তার এই মজুরিটি দিয়ে 2 বছর আগের তুলনায় আজকে কম কিনতে পারছে। এই অবস্থা চলতে থাকলে কালকে আরও কম কিনতে পারবে, তারপরে আরও কম কিনতে পারবে, কিন্তু তার তো মিনিমাম রিকোয়ারমেন্টস ফুলফিল করার একটা লেভেল আছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, বছরের শেষ প্রান্তিকে এসে সামগ্রিক গড় মূল্যস্ফীতি ছিল 9.74%, যেখানে খাদ্যপণ্যে 10.22%। তবে সার্বিক মূল্যস্ফীতির ভগ্নাংশের চাপে ছিলেন পল্লী এলাকার মানুষ। শহর থেকে 0.46% বেশি ছিল গড় মূল্যস্ফীতি, 0.6% বেশি ছিল খাদ্যপণ্যে, এবং ভোগ্যপণ্য ছাড়া অন্যান্য পণ্যেও পল্লী অঞ্চলের মানুষকে 0.50% বেশি খরচ গুনতে হয়েছে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বাংলাদেশে এই মূল্যস্ফীতির কারণে 4 কোটি লোকের ফুড সিকিউরিটি বা খাদ্য নিরাপত্তা ক্ষুণ্ণ হতে যাচ্ছে। আমরা এটা কিছুতেই বাজার ভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না। এটা দূর করার একটা মাত্র উপায়, সেটা হলো সরকার যদি বাজারে মূল্যটা নিয়ন্ত্রণ করতে পারে। সেটার আবার একটা মাত্র উপায় যে মোট বিক্রয়যোগ্য পণ্যগুলোর 1/3 যদি সরকারি গুদামে থাকে। বাংলাদেশ ব্যাংকের 4 অর্থবছরের হিসেব বলছে, 2020-21 ও 21-22 অর্থবছরে 0.59% মূল্যস্ফীতি থাকলেও এক লাফে 2022-23 সালে প্রায় 3% বাড়ে, যা 2024 অর্থবছরে এসে যোগ হয় আরও
1%। তাই আসছে বাজেটে মূল্যস্ফীতি কমানোর সাথে মজুরি বৃদ্ধির তাল ঠিক না রাখলে সার্বিক অর্থনীতি জটিল হয়ে উঠবে। আপনার মূল চালিকাটা হতে হবে যে প্রবৃদ্ধি দিয়ে কর্মসংস্থান করে এই গরিব মানুষ, পিছিয়ে থাকা মানুষগুলোর জন্য আয়ের ব্যবস্থা করা। আর দ্বিতীয়ত হলো যে তারপরেও যদি কেউ থেকে যায়, শারীরিকভাবে অক্ষম বা সামাজিকভাবে কোনো বিচ্ছিন্ন, এই সমস্ত মানুষগুলোর জন্য সামাজিক সুরক্ষা দরকার। কিন্তু তারপরেও যেটা দরকার সেটা হলো যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তারা যাতে সুলভে প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পেতে পারেন, সেটার জন্য সরকারের ব্যবস্থা করা। সরকার এটা চিন্তা করেছে। সরকার ওখানে পরিবার ভিত্তিক কার্ড চালু করেছে 1 কোটির উপরে, কিন্তু সমস্যা হলো যে কাদেরকে কার্ড দেওয়া হয়েছে সেই তালিকা কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। আর্থসামাজিক বিশ্লেষক ও অর্থনীতিবিদরা মনে করেন আসছে বাজেটে সামাজিক সুরক্ষাকে গুরুত্ব দিতে হবে কৃষি উৎপাদন ও প্রান্তিক বিনিয়োগ ও সামষ্টিক অর্থনীতিতে। এছাড়া জরুরি এই সময়ে অ্যাডহক ভিত্তিতে বেষ্টিক অর্থনীতির নীতি তৈরি করতেও গতানুগতিক ধারায় না গিয়ে পরিসংখ্যান ও গবেষণার তথ্য উপাত্ত ও খাত সংশ্লিষ্টদের প্রাধান্য দিয়ে অংশগ্রহণমূলক নীতি নিতে হবে। সেলিয়া সুলতানা, এখন, মানিকগঞ্জ। Lily Lemon Face Wash. Lily, always beautiful.